আজকের গল্প, আজকের পর্ব একটু একেবারে অন্য ধরনের। আজ আমাদের রাত্রিবাস এক হেরিটেজ হোমস্টেতে, যা পূর্ব মেদিনীপুরে পচেতগড়ে অবস্থিত সেই বিখ্যাত পচেতগড় রাজবাড়ি, যার ইংরেজি উচ্চারণ আবার পঞ্চেতগড় রাজবাড়ি। আচ্ছা, এই তো হলো রুম। আর একটা জিনিস দেখাই ইউনিক, সেটা হচ্ছে এই দেখুন, আগেকার দিনে আমরা ছোটোবেলায় খুব দেখেছি এটা হেরিকেন। এই আলোয় যারা যারা পড়াশোনা করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থাকবো রাজদরবারে রাজ পরিবারের সাথে রাজার হালে, ফিরে যাব ইতিহাসের পাতায় লেখা প্রতিটা লাইনের হাত ধরে আজ থেকে প্রায় 450 বছর আগে, যখন এই রাজপরিবারের প্রথম দেবতা ছিলেন পঞ্চেশ্বর শিব, যার নাম অনুসারে এই গ্রামের নাম পঞ্চেতগড়। রাজবাড়ি ঘুরে দেখা, রাজবাড়িতে থাকা খাওয়ার রাত্রিবাস, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, সিংহদুয়ার নাট্যমঞ্চ, শিবমন্দির, দুর্গাদালান দর্শন সহ ঐতিহাসিক কাহিনী। সন্ধেবেলায় শ্রী শ্রী কিশোর রায়জিউর সন্ধ্যা আরতি, রাত্রিবেলায় এক গা ছমছমে মায়াবী পরিবেশ। সব কিছু মিলেমিশে চলুন হারিয়ে যায় আজকের পর্বের হাত ধরে আরও একবার নতুন দিগন্তে। যাই হোক, এই অতি প্রাচীন রাজবাড়ি সম্বন্ধে যা জানলাম, সত্যি একটা কি বলবো, মানে এক অন্য মাত্রায় শিহরণ খেলে গেল মনে। মানে অনেক অজানা তথ্য, যেগুলো আমরা কোনোদিন হয়তো এমন কোনো জিনিস যেগুলো নামই শুনিনি কোনো দিন। হ্যাঁ, অনেক সময় উনি বলছেন বুঝতে পারছি না যে এটা কী জিনিস। দেখেছি, হয়তো জিনিসটা দেখেছি, জানিও, কিন্তু নাম শুনলে বুঝতে পারছি না যে এটা সেইটা। একান্ত অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখে নিন এবং জেনে নিন রাজবাড়ি ভ্রমণ কাহিনী, যা কিনা আগামী দিনে হয়ে উঠতে পারে আপনাদের ভ্রমণ মানচিত্রে নতুন পথে সৃষ্টি করা কোনো এক নতুন দিক। সবাইকে গুড মর্নিং, সাথে এক্সকারশনিস্ট অনিকেত চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক কন্টাই দীঘা মেন রোডে, মানে কলকাতা টু দীঘা মেন রোড। এদিকে কলকাতা, এদিকে দীঘা। আর আমরা নেমে এলাম এই রাস্তা দিয়ে, মানে গতকাল আমরা যেখানে ছিলাম সেই দীঘা অফবিট রিসর্ট, এদিকেই বিশ্ব বাংলা হচ্ছে সামনে, বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। তো আমরা একটু আমাদের ডিসিশন পরিবর্তন করলাম। ব্যাপারটা হচ্ছে বাসে করে যাওয়া ভেবেছিলাম প্রথমে, তো বাসে করে যাচ্ছি না, কারণ যে বাসগুলো রয়েছে সেগুলো প্রায় লোকাল বাসই বলা চলে, কিংবা এক্সপ্রেস। ঢিকঢিক করতে করতে যাবে, আর প্রচণ্ড ভিড়। আমাদের একটু ক্যামেরাপত্র, লাগেজ, ল্যাপটপ সবই সাথে রয়েছে, তাই এইভাবে যাওয়াটা সম্ভব নয়। অটো রিজার্ভ করছি এখান থেকে। অটো রিজার্ভ করে আমরা যাব একদম আমাদের যেখানে আজকে আস্তানা হেরিটেজ স্টে, সেখানে। তো অটো ভাড়া পড়ছে আমাদের মোটামুটি রিজার্ভ করে ওই 650 থেকে 700 টাকা। প্রথমেই জানিয়েছি গন্তব্য আজ আমাদের পূর্ব মেদিনীপুরে বিখ্যাত সেই পঞ্চেতগড় রাজবাড়ি। যাতায়াতের জন্য দীঘা থেকে অটোই বেস্ট, দূরত্ব মাত্র 46 কিলোমিটার। রামনগর থেকে বাঁ দিকে টার্ন নিয়ে এগরা হয়ে সোজা রাজবাড়ি। হাওড়া থেকে দীঘাগামী পথে আপনারা রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ড কাঁথি ব্যবহার করতে পারেন। কাঁথি থেকে অটো বা টোটো রিজার্ভ করে রাজবাড়ি পৌঁছে যেতে পারবেন, অথবা হাওড়া খড়গপুর হয়ে রেল স্টেশন বেলদায় নামতে পারেন। সেখান থেকেও অটো অথবা টোটো রিজার্ভ করে আপনারা চলে আসতে পারবেন পচেতগড় রাজবাড়ি। এগরা বাজার পার করার পর গ্রামের রাস্তা মোটেই ভালো না। অবশেষে চলে এসেছি পচেতগড় রাজবাড়িতে। আমরা যেখানে আছি আমি পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, শুধু দেখে যান। এখন থেকে মানে সেই শুভ মুহূর্ত শুরু, যেটা আমরা বলেছিলাম আমাদের চ্যানেলে একেবারে নতুন, যে আমরা থাকবো একটা হেরিটেজ জায়গায়। হেরিটেজ জায়গা, সেটা রাজবাড়ি হোক কিংবা অন্য কোনো জায়গা। তো হেরিটেজ জায়গার থাকার যে মানে সুন্দর সুন্দর প্রত্যেকটা মুহূর্ত হয় এবং অভিজ্ঞতা হয়, সেগুলো সবটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে, মানে আমি আর উমেশ দা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যেখানে রয়েছি, রাজবাড়ির যে দিকটা রয়েছি, যেই উইংটা, এখানে দুটো উইং, একটা হচ্ছে মডার্ন উইং, একটা হচ্ছে তিলোত্তমা হেরিটেজ যেটাকে বলা হয়। ঠিক আমরা কিন্তু রয়েছি এই তিলোত্তমা হেরিটেজ রুমে। এবং এই যে গোটা বিল্ডিংটা না, পুরোটা আমি বাইরে থেকে দেখালে বুঝতে পারবেন, এটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্যই ফাঁকা আছে, তাই জন্য উনি আমাদের এটাই ব্যবহার করতে দিয়েছেন। বলে রাখি, এখানে কিন্তু পুরোটাই চলে প্যাকেজ সিস্টেমে। আপনার সারা দিনের থাকা খাওয়া নিয়ে এখানে পার হেড পার পার্সন লাগে 2000 টাকা। মডার্ন উইং যেটা বললাম, সেটা আমি পরে আপনাদের দেখাবো। সেখানে একটু মানে আধুনিকতার ছোঁয়া পাবেন।
রুমগুলো একটু মডার্ন, ফার্নিচার মডার্ন, মানে যেরকম হোটেলে রিসর্টে পান আর কি, সেটা আপনি পাবেন। কিন্তু সেটা এলে তো আর রাজবাড়িতে থাকার আসল মাধুর্যটা খুঁজে পাওয়া যায় না। রাজবাড়িতে থাকার আসল মাধুর্য সেখানেই খুঁজে পাওয়া যায় যেখানে আমরা মানে রাজবাড়ির কিছু পুরনো জিনিসপত্র দেখব, এবং পুরনো দিনের ঘর হবে, পুরনো দিনের ফার্নিচার থাকবে, সেখানে কিছু বই খাতা বা মানে বুঝতেই পারছেন যে রাজবাড়ির যে ফিলটা সেটা কিন্তু এই তিলোত্তমা হেরিটেজ রুমে থাকলে আপনি পাবেন। তো যাই হোক, আমাদের ভাগ্য ভালো যে আমরা তিলোত্তমা হেরিটেজ রুমটা পেয়ে গেছি। এটা কিন্তু 4+1, মানে এখানে ঘরে আমি দেখাচ্ছি ডবল বেড রয়েছে, তো 4 জন প্লাস 5 জন, এবং ওপরেও থাকার রুম আছে। মোটামুটি যদি আপনারা গ্রুপে 8-9 জনও আসেন তাহলে কিন্তু এই তিলোত্তমা হেরিটেজ এই যে উইংটা রয়েছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমরা উঠে এসেছি, মাঝে মাঝে উমেশ দা পথ হারিয়ে ফেলছিল। তো এই রুম, এই তিলোত্তমা হেরিটেজ রুমে আজকে আমরা থাকবো। দেখুন, ঠিক একটু আগে যেটা বললাম, রাজবাড়ি যে ফিলটা, যে ছোঁয়াটা, হ্যাঁ, মানে যেরকম ঠিক আগেকার দিনের ঘর বা মেঝে, হ্যাঁ, খাট বলুন, হ্যাঁ, ড্রেসিং টেবিল বলুন, চেয়ার বলুন, টেবিল বলুন, ঠিক যেরকমটা হতো এখানে কিন্তু ঠিক সেরকম ব্যাপারটাই রয়েছে। দেখুন, একদম ওধার থেকে শুরু করেই রয়েছে এলসিডি টিভি। এটা একটু আধুনিকতার ছোঁয়া হয়ে গেছে, বিশেষত আমাদের জন্যই, আমরা এই জায়গাটা নিয়ে এসেছি। আচ্ছা, দিয়েছে এখানে একটা ব্ল্যাঙ্কেট। এই যে খাটটা দেখছেন এখানে কিন্তু 3 জন থাকা যাবে, আর ওই খাটটায় 2 জন। খাটের পাশে রয়েছে বিশাল বড় জানলা, এখানে বেশ কিছু অংশ আপনার নজরে আসবে। দেখুন, একটা রাখা আছে ফুলদানি। হ্যাঁ, এটা কি অরিজিনাল ফুল? না, কাপড়ের। আচ্ছা, এখানে কিছু বই দেওয়া হয়েছে, আপনি চাইলে পড়ার জন্য ব্যবহার করতে পারেন এই বই। হ্যাঁ, বর্তমান আরও কী সব আছে। একটা রয়েছে ড্রয়ার, আপনি চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারেন। তার পাশেই রয়েছে, দেখুন উমেশদা বসে আছে, দুটো বেতের মোড়া চেয়ার, ওই টুল, যাই হোক। আচ্ছা, পাশেই রয়েছে একটা আরাম কেদারা, ঠিক পুরোনো দিনে আমরা যেরকম দেখতাম সেই আরাম কেদারা। এখানে একটা রয়েছে সুন্দর টি টেবিল, তার উপরে মাদুর পাটি, তাই তো? এটা সুন্দর, মানে এত পাতলা, এটা কিন্তু এই প্রথম দেখলাম এই মাদুর পাটি। দেখুন, আচ্ছা, দেওয়া হয়েছে দুটো জলের বোতল, আর এইটা একেবারে নতুনত্ব চকলেটস আমাদের জন্য, চকলেটস আর ক্যাডবেরিজ। আচ্ছা, ওইদিকে দেওয়া আছে ইলেকট্রিক কেটলি, কাপ, মানে আপনি যখন ইচ্ছে, আর এই যে চায়ের সরঞ্জামও দেওয়া আছে, টি ব্যাগ, চামচ, আপনি আপনার যখন ইচ্ছে মতো চা করে কিন্তু পান করতে পারবেন। এদিকে সেই পুরোনো দিনের আমলের দেখুন বড় হ্যাঙ্গার, মানে জামা প্যান্ট ঝুলি রাখার জন্য। হ্যাঁ, এই দিকেও রয়েছে, ওই দিকেও রয়েছে। আলমারিটা ব্যবহার করা যাবে না, আলমারিটা তালা লক করা, জানলাগুলো আপনি খুলতে পারেন আপনার প্রয়োজন পড়লে। আচ্ছা, এই যে খাটটা দূর থেকে যেটা দেখালাম, এখানেও কিন্তু আপনারা, এটা সিঙ্গেল খাট যদিও, কিন্তু একজন বাচ্চা নিয়ে হয়ে যাবে, ঠিক আছে, 2 জন থাকা যাবে। আর এই সেই পুরোনো দিনের আমলের দেখুন ড্রেসিং টেবিল, নিচে টুল দেওয়া আছে, এর ওপরেও আপনি চাইলে জিনিসপত্র কিছু রাখতে পারবেন। এখানেও একটা বক্স দেওয়া হয়েছে, খুব সুন্দর। এটা কিসের উমেশ দা? এটা না, মেয়েদের চুড়ি না, এটা কিসের তৈরি? মাদুর কাঠিরই মনে হচ্ছে, না? হ্যাঁ, আমি শান্তিনিকেতনে যেগুলো দেখা যায়, এরকম দুটো বক্সও দেওয়া আছে, এর ভেতরে আপনারা চাইলে জিনিসপত্র কিছু রাখতে পারেন আপনাদের। বিশেষ করে এগুলো মেয়েদের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, রুমটা কিন্তু পুরো এসি এখন দরকার নেই বলে আমরা এসি চালাইনি, এবং সাথে কিন্তু পাখাও দেওয়া আছে, এদিকে একটা আর এইদিকে একটা। আচ্ছা, এই তো হলো রুম। আর একটা জিনিস দেখাই ইউনিক, সেটা হচ্ছে এই দেখুন, আগেকার দিনে আমরা ছোটোবেলায় খুব দেখেছি এটা, হেরিকেন। এই আলোয় যারা যারা পড়াশোনা করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা তো পড়াশোনা করেইছি। দেখুন, পাশেরটাও হেরিকেন, এটা মাটির, হ্যাঁ, একটু অন্য ধরনের, এটাও আমরা দেখেছি। আর এটা দেখুন, এটা আরও প্রাচীন, মানে এইরকম হেরিকেন কিন্তু আর পাওয়া যায় না। দেখুন, অতি প্রাচীন, দারুণ একটা বেস্ট ইউনিক জিনিস দেখলাম। আমাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে দুটো গামছা, 1-2, আমার একটা, উমেশদার একটা, ফ্রেশ গামছা। আচ্ছা, এখানেও ব্ল্যাঙ্কেট, বালিশ রয়েছে, একটা বালিশ, ওখানে 2টো বালিশ দেওয়া আছে, চাইলে আপনি নিতে পারেন আপনার প্রয়োজন মতো এক্সট্রা। আচ্ছা, এই তিলোত্তমা হেরিটেজ উইংয়ে থাকলে কিন্তু আপনি একটা পেয়ে যাবেন, এই যে দেখুন, একদম নিজস্ব ডাইনিং। এখানে বসে আপনি দুপুরের খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার, যাই করুন না কেন সবটাই কিন্তু পার্সোনালি আপনাদের জন্য, যেটা মডার্ন উইংকে গেলে কমন, তাই তো দাদা? আর এই যে জল রাখার জন্য, এটা আমাদের জন্যই রাখা হয়েছে, আমরা যখন তখন আর কি জল এখান থেকে ভরে নিতে পারবো নিজেদের জন্য প্রয়োজন মতো। আর এদিকটা হচ্ছে রান্নাঘর, আমি বাইরে থেকে দেখাচ্ছি।
এই হচ্ছে রান্নাঘর, আর সামনে রয়েছে বেসিন। বাথরুম কিন্তু রুমে নেই, বাথরুম জাস্ট বেরিয়ে, এটা কিন্তু কমন বাথরুম নয়, আমাদের রুমের জন্য পার্সোনাল বাথরুম। দেখুন দেখাচ্ছি, এটা হচ্ছে বাথরুম। এদিকে রয়েছে হ্যাঙ্গার, ওদিকে হচ্ছে কোমোট, হ্যান্ড শাওয়ার রয়েছে, টেলিফোন শাওয়ার রয়েছে স্নানের জন্য, ঠান্ডা গরম জল কল, আর এই পাশটা হচ্ছে গিজার। দেখুন গিজারও রয়েছে। হ্যাঁ, এই হলো বাথরুম। দারুণ সুন্দর কিন্তু ব্যবস্থা, মানে সত্যি মনে হচ্ছে আমরা একটা সিরিয়াসলি উমেশদা অন্যরকম একটা জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এতদিন পর আমরা একটা সত্যি করে অন্যরকম জায়গায় থাকছি। দারুণ দারুণ। চলো উপরে যাওয়া যাক, তারপর আমরা লাঞ্চে বসবো। আচ্ছা, আরেকটা কথা আমাদের বলে রাখি, এখানে এলে কিন্তু আপনাকে পুরো শিডিউল অনুযায়ী চলতে হবে। উমেশদাকে দেখলেন একটু আগে চা পান করছিল, এখানে এলেই আপনি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ওটা পেয়ে যাবেন, চা। আচ্ছা, নেক্সট আপনার কিছুক্ষণ ফ্রেশ হয়ে নেওয়ার পর লাঞ্চ করে নিন। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই ঠিক 5টা নাগাদ শুরু হবে রাজবাড়ির ট্যুর। ফাল্গুনীবাবু আছে, আমি আপনাদের সঙ্গে, উনি এলে এখন বাইরে গেছেন, উনি এলে পরিচয় অবশ্যই করিয়ে দেবো। রাজবাড়ি ট্যুর হবে 1 ঘন্টা, 6টা অবধি। 6টা থেকে 6টা 40 মিনিট পর্যন্ত হবে সন্ধে আরতি। অবশ্যই এগুলো একটাও মিস করবেন না, কারণ রাজবাড়িতে থাকার জন্য মানে এগুলো এক একটা পার্ট হিসেবে ধরা হয় যে আমরা কেন রাজবাড়িতে আছি। আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে রাজবাড়িতে কেন থাকবো, রাজবাড়িতে থেকে আমরা কী কী দেখতে পাবো, কী কী পাবো, তো এইগুলো তার মধ্যে একটা। আচ্ছা, তারপরে আপনি রেস্ট নিন, নাহলে ছাদে চলে যান সন্ধেবেলায়। ছাদে মানে সন্ধ্যের পর অসাধারণ লাগবে। আমরা এখন যাব, দেখি এখন রোদ যদিও, তো তারপরে ডিনার সেরে নিন। পরপর আরও অনেক কিছু হবে, অবশ্যই আপনাদের জানাবো। এই যে এইটা উপরে যাওয়ার রাস্তা, চলুন। ওপরে 2টো রুম আছে না? আচ্ছা, এইটা রুম। আচ্ছা 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 আচ্ছা, এই তো একজন মানে একজন মানুষ থাকা যাবে, সিঙ্গেল, তাই তো? আচ্ছা, একটা ওই দিকে আছে, মানে যেটা আমি বলেছিলাম 7 জন থাকতে পারবে, 5 জন আর একজন 6 জন হয়ে গেল, আর এইটা একটা 7 জন। দেখুন, মানে যারা এই উইংসটা ব্যবহার করবেন, তিলোত্তমা হেরিটেজ উইংস, তারা কিন্তু এই রুমগুলো ব্যবহার করতে পারবেন, প্লাস ছাদটাও অসাধারণ সুন্দর। এখানে আপনারা বসে গল্প আড্ডা সবটাই করতে পারবেন। এই হচ্ছে পুরো রাজবাড়ি ভিউ। দেখুন দারুণ সুন্দর। আমরা সবটাই জানবো ধীরে ধীরে, এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ফাল্গুনীবাবু আসবেন। ফাল্গুনীবাবু আমাদের রাজবাড়ির প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসের সঙ্গে পরিচয় পর্বটা করিয়ে দেবে। তো তখন আমরা জানবো এই রাজবাড়ি সম্বন্ধে। এই রাজবাড়ি কিন্তু বহু পুরনো, হ্যাঁ বহু প্রাচীন এই রাজবাড়ি। যেটুকু আমি জেনে এসেছি, মোটামুটি এই রাজবাড়ির বয়স আনুমানিক প্রায় 250 বছর, 250 বছরের পুরনো। এই যে রয়েছে লাঞ্চ, এটা কিন্তু আপনাদের আগে আমি জানিয়েছি যে প্যাকেজের মধ্যে, এখানে প্যাকেজ সিস্টেম, খাওয়া দাওয়া থাকা মানে থাকা খাওয়া দাওয়া এখানে প্যাকেজ সিস্টেম হয়। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা মানে এলাকাটা সিস্টেমেও খাওয়া দাওয়া করতে পারেন। অনেকে হয় না যে আমরা না দুপুরে খাবারটা খাবো না, কিংবা রাতে কিছু খাবো না, অল্প কিছু মানে শুয়ে পড়বো, তাদের কিন্তু আপনারা যা ইচ্ছে মানে অ্যাভেলেবেল এখানে যেটা রয়েছে খাওয়া দাওয়া, মানে আপনার এই মেনুর বাইরে মানে প্যাকেজের বাইরে আপনার ইচ্ছে মতো, আপনার চাহিদা মতো কিন্তু আপনি প্রয়োজন মতো জিনিস রান্না করিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। উমেশদা, আচার দেওয়া আছে, খাবে নাকি? স্যালাড, ভাত, লঙ্কা, লেবু, ঝুরঝুরে আলু ভাজা, যেটা আমার খুব ফেভারিট, বেগুন ভাজা, পালং শাক, ডাল, চিংড়ি মাছ, এটা 2 পিস দেওয়া আছে চিংড়ি মাছটা, এটা কাতলা মাছ, 2 রকম মাছ, আর দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। এখানে যারা বেশিরভাগ পর্যটক আসেন না, তাদের মধ্যে ফাল্গুনীবাবুর থেকে আমি শুনতে পেলাম, ব্যাপারটা জানতে পারলাম, 99% লোক, 99% পর্যটক থাকা খাওয়া নিয়ে প্যাকেজ করেন। কারণ এখানে খাওয়ার ব্যাপারটাকে এতটাই প্রাধান্য দেওয়া হয় যে পর্যটকদের এত সুন্দর রান্না করিয়ে এত বাহারি রকম পদ খাওয়ানো হয়, এটা কিন্তু এই রাজবাড়িতে একটা অন্য মাত্রায় বিলং করে। ওনাদের আপ্যায়ন আতিথেয়তা নিয়ে কোনো সন্দেহ নেই, আপনার মনে হবে নিজের বাড়িতে নিজের মতো রয়েছেন।
এখন বাজছে বিকেল এই 5টা বেজে 5 থেকে 10 মিনিট, আর আমরা পেয়ে গেছি একটু হ্যাঁ, আর আমরা পেয়ে গেছি এই রাজপরিবারেরই একমাত্র বংশধর সদস্য শ্রী ফাল্গুনী দাস মহাপাত্রবাবু। উনি আমাদের কিন্তু এই রাজবাড়ি ইতিহাস, রাজবাড়ির অতি প্রাচীন থেকে প্রাচীনতম কী কী ঐতিহ্য সেগুলো কিন্তু সবটাই আমরা শুনে নেবো ওনার মুখ থেকে। নমস্কার, হ্যাঁ, আমি হচ্ছি ফাল্গুনী দাস মহাপাত্র। আমি এই বাড়ির পঞ্চায়েতগড় রাজবাড়ির এক সদস্য আর একটা 5th জেনারেশন লিনিয়েজ, মানে আই এম দ্য 5th জেনারেশন অফ দিস ফ্যামিলি। এই পরিবারের রিলেভেন্স, ইম্পর্টেন্স ইন ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, ইন রিজনাল হিস্ট্রি অনেক ইম্পর্ট্যান্ট। এখন কেন ইম্পর্ট্যান্ট? কেন কি এই পরিবারের অনেক একটা বড় একটা কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস বেঙ্গল নবজাগরণ, which is called the Bengal Renaissance. এই পরিবারকে জানা যায়, আমরা যদি ইতিহাস দেখি এই পরিবারকে জানা যায় ফর দেয়ার আর্ট, লাভ ফর আর্ট, কালচার, রিলিজিয়ন, ড্রামা, লিটারেচার, ফোক আর্ট। পঞ্চায়েতগড়কে আমরা বলি ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিট অফ হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক লার্নিং। এগুলো হচ্ছে ইন এ নাটশাল দ্য ইম্পর্টেন্স ইন রিলিজিয়াস, ইন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। এখন আমরা আসি টু দ্য হিস্ট্রি অফ দ্য রাজবাড়ি। তো ওয়েলকাম বোথ অফ ইউ। আপনারা বোধহয় আপনাদের বোধহয় নিজের একটা কোনো ভিডিও চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তো ফাইন, ইউ আর ওয়েলকাম টু দ্য হাউস। থ্যাংক ইউ সো মাচ। আর আই হোপ ইউ পিপল আর কমফর্টেবল। একদম একদম। I hope the food is good. ফার্স্ট ক্লাস। Achha, I hope everything is good up to now. I think it will be good till you go, don't worry. আর যদি সনদ দেখি, পরিবারকে ফর্ম করেছেন মুরারি মোহন দাস মহাপাত্র। As per as records, he is also an adopted son of the family. He is not a biological son. তো উনি যখন মানে সনদ পান, উনি তখন এসে আমার এই 6 কিলোমিটার 3 কিলোমিটার দূরে খাড় বলে বাসাবাড়ি, মানে একটা জায়গা আছে গ্রাম, ওখানে উনি এসে বসেন। উনি এসে একটা বাসা বাড়ি বানান। বাসা বাড়িতে তখন আর এই এরিয়াগুলো পুরো জঙ্গল ছিল। বাসা বাড়িতে তখন অনেক গরু ছাগল যা থাকতো, একটা বড় রাজা, গরু ছাগল। তো কিছু দেখা যেত কি এভরিডে এই গোধূলির সময় সন্ধ্যেবেলা কিছু গরু ছাগল ফিরতো না বাড়ি। আর এটা একটা রিকারিং ফিনোমিনা হয়ে যাচ্ছিল, মানে ইট ওয়াজ সামহাউ মোর অফ এ মিস্ট্রি। তো এখন এইটা অনেক দিন ধরে চললো। তো চলতে এরা ডিসিশন নিলেন, কী হলো ভাই একটু দেখ কী ব্যাপার, কী হচ্ছে। আবার চলে যাচ্ছে, কিছু থেকে যাচ্ছে, কিছু চলে যাচ্ছে, কিছু থেকে যাচ্ছে, কিছু ফিরে আসছে। তো এটা এসে ওরা দেখলো যে এখানে একটা বড় ঢিপি ছিল, এখন আছে। এই ঢিপির উপরে গরু আর ছাগলগুলো দাঁড়িয়ে যেত, আর অটোমেটিক্যালি ওদের আডার থেকে দুধ পড়ে যেত। তো এটা একটা ভেরি মিস্টিরিয়াস জিনিস হলো। কী হলো বাবার খোঁজ, দেখ তো কী আছে, পরিষ্কার কর। তো ইনাকে এখান থেকে পাওয়া গেল। তো ইনাকে যখন বের করা হয় তখন শাবলের একটা বাড়িতে ইনার মাথা একটা চোট লেগে ওনার মাথা একটা ক্র্যাক হয়ে যায়। যেই মাথা ক্র্যাক হয়ে যায়, আর তখন আমরা লড়াই করছি, মানে শৈব শক্তি আমাদের মানে ধর্ম তখন, আর ইনি হচ্ছেন শক্তির রূপ শিব। তো আমরা তখন একটা ভয় পেয়ে গেলাম, ফ্যামিলি একটা ভয় পেয়ে গেল। তখন ফ্যামিলি আর এই জায়গার থেকে হিন্দু স্কলার্সদেরকে ডাকলো। হিন্দু স্কলার্সরা এসে এখানে জিনিসগুলোকে দেখলেন, কি পজিশনে আছেন ঠাকুর। ওনারা বললেন যে হ্যাঁ, ইনি এখন বেসিক্যালি বলতে গেলে ইনজিওর্ড আইসিইউতে। তো ইনাকে পাওয়ার দিতে হবে। পাওয়ার কীরকম দেওয়া যাবে? ইনজিওর্ড আইসিইউতে, মানে ওনার মাথা তো ফেটে গেল না আচ্ছা বেরোতে গিয়ে, ঠিক আছে। তো ওনাকে এখন অ্যান্টিবায়োটিক, ওনাকে এখন ভিটামিন ডি, ওনাকে এখন সব কিছু দিতে হবে। তো এটা কীরকম দেওয়া যায়? হ্যাঁ, পণ্ডিতেরাই জানান ঔষধ বলতে চারদিকে স্থাপন করতে হবে 4টি শিবলিঙ্গ। ওনারাই বলে দেবেন কিভাবে পুজো করতে হবে, কি আকৃতির হবে, কেমনভাবে রাখতে হবে ইতিবৃত্তান্ত। আর মাঝখানে থাকবেন উনি,
মানে খনন করে পাওয়া সেই শিবলিঙ্গ। এই 5 শিবলিঙ্গ থেকে নাম হয় পঞ্চেশ্বর, যেখান থেকে গ্রামের নাম হয় পচেত গ্রাম, সেখান থেকে আবার পচেতঘর। তারপর থেকে পঞ্চেশ্বর শিব হয়ে থাকে এই পরিবারের প্রথম দেবতা। প্রথমে সাউথ ইন্ডিয়ান আর্কিটেক্ট অনুযায়ী এই পঞ্চেশ্বর শিব মন্দির তৈরি করা হয় এবং তার পাশে নির্মাণ করা হয় গড় হাভেলি বা এই রাজবাড়ি। এভাবেই সূচনা হয় এই রাজ পরিবারের। মূল মন্দিরে প্রবেশ করে দর্শন করে নিতে পারেন মাটি থেকে খনন করে পাওয়া এই সেই শিবলিঙ্গের। সেই থেকে তিনি যেখানে ছিলেন সেখানেই রয়েছেন। খনন করে বার করার সময় শাবলের আঘাতে ওনার মাথায় যে চোট লাগে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এখনও সেই ছাপ স্পষ্ট। পটাশপুর 1 নম্বর ব্লকের আটঘরা গ্রাম থেকে ওনারা পেয়েছিলেন বিষ্ণুদেবের এক মূর্তি, যে মূর্তি ওনারা এই মূল মন্দিরের পাশে অপর প্রান্তে স্থাপন করেন। কোষ্টি পাথরের তৈরি বিষ্ণুদেবের মূর্তি দেখতে একেবারে অন্যরকম। একটু আগে চারদিকে যেই 4 শিবলিঙ্গ স্থাপন করার কথা আমরা শুনেছিলাম, ফাল্গুনী বাবু আমাদের নিজে ঘুরে সেগুলো দেখালেন। সত্যি সত্যি যেন 4 শিবলিঙ্গ, 4 রকমের, 4 ধরনের, 4 রকম আকৃতির, 4 রকম পাথরের, ভিন্ন ভিন্ন রঙের। রাজবাড়ির মূল গেটের প্রবেশপথেই বাদিকে ওপরেই রয়েছে নববতখানা, মানে পুরনো আমলের পুরনো দিনের ঘড়ি। সময় অনুযায়ী, প্রহর অনুযায়ী এখানে বেজে উঠত নহবত। রাজবাড়ির সদর দরজার ঠিক পরেই এই ছিল রয়্যাল কোর্ট, এই ছিল নাট্যমঞ্চ। একসময় গ্রামের যাত্রাপালা থেকে শুরু করে বাইরে থেকেও বহু নামী গুণী ব্যক্তিরা এখানে এসে অভিনয় করে গেছেন। কারণ একটা কথা না বললেই যে নয়, এই রাজপরিবার বরাবরই তাদের আর্ট, কালচার, সংস্কৃতি, ড্রামা, ফেস্টিভ্যাল এই সমস্ত কিছুর প্রকৃত অনুরাগী। এখন আমরা যে কক্ষে প্রবেশ করছি, বর্তমানে এটি এখন জলসাঘর। আগে এক সময় এটাই ছিল রয়্যাল কোর্ট, অর্থাৎ দেওয়ানি খাস। এই হলো সেই জলসাঘর যেখানে যদুভট্ট সহ আরও নামী গুণী ওস্তাদরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের চর্চা করতেন। এখানে এসেছেন, এখানে থাকতেন। রাজপরিবারে পূর্বপুরুষদের ছবি সহ সেই সময় আঁকা বিভিন্ন ছবি আমাদের উনি ঘুরে ঘুরে দেখালেন। শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই পথ দিয়ে, এই গ্রামের রাস্তা দিয়ে পুরীর দিকে রওনা দিয়েছিলেন, তখন নাকি সমগ্র গ্রাম শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় বৈষ্ণব ধর্মের দিকে ধীরে ধীরে অগ্রসর হয়। তখন এই রাজপরিবারও শৈব ছেড়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। ঠিক তারপর থেকেই এই পরিবারের ইষ্ট দেবতা হয়ে ওঠেন শ্রী শ্রী কিশোর রায়জিউ। ওনার মন্দির তৈরি করা হয় রাজবাড়ির ভেতরেই রাজ দরবারে উড়িষ্যা আর্কিটেকচার অর্থাৎ জগন্নাথ দেবের মন্দিরের আদলে। রয়েছে নাট মন্দির, নাচ মন্দির, শ্রী মন্দির। নাট মন্দির বলতে নাট্যমস্তক, শ্রী মন্দির বলতে ভগবান যেখানে থাকেন, ভগবান যেখানে বিরাজ করেন, আর নাচ মন্দির বলতে যেখানে ভগবানের নাম নেওয়া হয়, সঙ্গে নাচ গান কীর্তন যেখানে হয়ে থাকে। সামনে যে খড়ের চালায় ঘরটা দেখছেন, এটাই ছিল দেওয়ানি আম অর্থাৎ পিপলস কোর্ট। এখানে একসময় বসত বিচার সভা। আর এই হলো ঝুলার মন্দির, হারকা আর্কিটেকচারের তৈরি। এখানেই হয় রাজপরিবারের দুর্গাপুজো, জন্মাষ্টমী ইত্যাদি সব অনুষ্ঠান। ঝুলার মন্দিরের দেওয়ালের গায়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এগুলো এরোটিক, ভেদিক বিভিন্ন আর্কিটেকচার অনুযায়ী তৈরি। অসংখ্য ধন্যবাদ জানাবো ফাল্গুনী বাবুকে। রাজপরিবার সম্পর্কিত, রাজবাড়ির সম্পর্কিত অজানা তথ্য, সেই সময়কার নানান জিনিসপত্র, বিভিন্ন ঐতিহাসিক কাহিনী জানতেই পারতাম না উনি না থাকলে। চলুন
রাজবাড়িতে থাকলে এই জিনিসটা কখনোই মিস করবেন না। এখন সময় সন্ধ্যারতির। আমি এখন দাঁড়িয়ে আছি একদম ছাদে, একদম টপে, যেটা মানে যেখানে আমরা রয়েছি তিলোত্তমা হেরিটেজ উইংসের একদম টপ ফ্লোরে। তো এতদিন আমরা বিভিন্ন অফবিট জায়গা ভ্রমণ করেছি, সেটা গ্রামেগঞ্জে হোক কিংবা কোনো রিসর্টে হোক, এটা একটা অফবিট। যাই হোক, এই অতি প্রাচীন রাজবাড়ি সম্বন্ধে যা জানলাম, সত্যি একটা কি বলবো, মানে এক অন্য মাত্রায় শিহরণ খেলে গেল মনে। মানে অনেক অজানা তথ্য যেগুলো আমরা কোনোদিন হয়তো এমন কোনো জিনিস যেগুলো নামই শুনিনি কোনো দিন। হ্যাঁ, অনেক সময় বলছেন বুঝতে পারছি না যে এটা কী জিনিস। দেখেছি, হয়তো জিনিসটা দেখেছি, জানিও, কিন্তু নাম শুনলে বুঝতে পারছি না যে এটা সেইটা। অনেক সত্য কাহিনী যা বহু বছর আগে ঘটে গেছে, ঐতিহাসিক কাহিনী, সেগুলো কিন্তু আমরা গল্প রূপে শুনলাম, মানে আমাদের জানালেন, সেগুলো জানলাম, অনেক কিছু অনেক কিছু। এটা একটা কিন্তু বড় পাওয়া হয়ে থাকলো এই রাজবাড়িতে এসে। এই জন্যই এই রাজবাড়িতে আসা, এই জন্যই এই হেরিটেজ জায়গাগুলোতে একটা থেকে দুটো দিন কাটানো, যাতে একটু অন্যভাবে আমরা তো সবসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে যাই। হ্যাঁ, এটাই হয়ে থাকে যে একটু আনন্দ উপভোগ করবো, একটু মাস্তি হুল্লোড় এসব হবে। এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এই রাজবাড়িতে স্টে টোটাল অন্যরকম। তো দেখুন, এখন আমরা চলে এসেছি অলরেডি, আগে তো বললাম ছাদে। হ্যাঁ, আরতি সবে, সন্ধ্যা আরতি সবে মাত্র শেষ হয়েছে, মন্দির দালান দেখা যাচ্ছে ওখান থেকে। আর এরই মধ্যে আমাদের দেওয়া হয়েছে টিফিন। আমরা বলেছি ছাদে বসে আজকে টিফিন খাবো, আলো কম তাই একটু প্রবলেম হবে। এর মধ্যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে আমাদের দিয়েছে ভেজ পকোড়া, এই সরি ভুল বললাম, ভেজিটেবল চপ, সাথে 2 পিস চিকেন পকোড়া, স্যালাড সস, আর এই যে দিয়েছে আমাদের বাঙালির সন্ধ্যের প্রিয় টিফিন। হ্যাঁ, এক বাটি মুড়ি মাখা, পেঁয়াজ আছে, শশা, গাজর, তেল দিয়ে দিয়েছে না, আম তেল দিয়েছে না, ও জমে যাবে জাস্ট। চল, দারুণ উমেশদা, খেলে আমার তো এখন খাওয়া হয়নি, খাবো। টেস্টটা কিন্তু দারুণ, মুড়ি খেয়ে দেখো। কাশ্মীরিটা ভাগ করছি। রাজবাড়ির যেখানে থাকুন না কেন, রাত্রেবেলাটায় ছাদে বসে টিফিন করুন, আড্ডা মারুন, দারুণ লাগবে, পরিবেশটা কিন্তু দারুণ। হ্যাঁ, পাশে আশেপাশে ঝিঝি পোকার ডাক, এই আলোগুলো তো আমরা জ্বালিয়েছি, বাড়তি আলো এই ছাদে জ্বলছে, কোনো প্রয়োজন নেই, শুধু এই হলুদ আলোগুলো জ্বলে থাকুক। পরিবেশটা একবার ভাবতে পারছেন উমেশদা? হ্যাঁ দারুণ দারুণ ব্যাপার হবে কিন্তু, বেশ একটা জমজমাটি, একটা থ্রিলিং ব্যাপার। সাথে ছিল 1 কাপ গরম গরম লিকার চা, এই শীতের সন্ধ্যায় যেটা যথেষ্ট মানানসই। আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম আজ রাত্রিবেলায় আমরা নিজেরাই মাটন রান্না করব, যার জন্য আমাদের বাড়তি খরচ পড়েছে হাফ কেজি মাটনের দাম সহ আরও 100 টাকা। তবে একটা কথা যে না বললি নয়, সেই শীতকালের রাতে উমেশদার হাতে মাটন রান্না কোনো জবাব নেই, জাস্ট ফাটাফাটি। রাত্রিবেলায় খাবারের আয়োজন ছিল আমাদের জন্য রাজকীয়। 1 প্লেট স্যালাড, সাথে আমাদের নিজেদের হাতে রান্না করা মাটন, গরম গরম তাওয়া রুটি, আলু ফুলকপির সবজি, আর উমেশদার জন্য ভাত। कुछ अजीब थी ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी
ये शाम भी अजीब है, वो कल भी पास पास थी, वो आज भी करीब है, वो शाम कुछ अजीब थी। झुकी हुई निगाहों में कहीं मेरा ख्याल है, वो शाम कुछ अजीब है। মর্নিং ফ্রম পঞ্চেতগড় রাজবাড়ি। তো একটু আগে যে উমেশদার গানটা শুনলেন, আমরা কিন্তু সারা রাত রাজবাড়ির রুমে, হ্যাঁ প্রায় এরকম করে কাটিয়েছি রাতটা। শুধু রাজবাড়িতে স্টে, রাজবাড়িতে থাকা, রাজবাড়ি দর্শন, এটাই কিন্তু শেষ কথা নয়। মানে ঘরে থাকতে পারলাম না, বাধ্য হয়ে বেরিয়ে এলাম, ঘর থেকেই শুনতে পাচ্ছিলাম মানে এত বিভিন্ন রকম পাখির ডাক, হ্যাঁ মানে মনটাকে আর সামনে রাখতে পারলাম না, বাধ্য হয়ে ছাদে চলে এলাম। পরিবেশটা দারুণ লাগছে, হ্যাঁ মানে ভোরবেলা তো মানে একটা অসম্ভব ভালো লাগা মিশে আছে এই ভোরে। সেটা কিন্তু এই ছাদে না এলে বা একটু বাইরে না বেরোলে, রাজবাড়ির বাইরে না বেরোলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা তো রয়েছি এই তিলোত্তমা হেরিটেজ উইংসে, ওই একটা উইং আর রয়েছে, ওই যে দেখছেন ছাদটা, এই ছাদটা, এটা কিন্তু আরেকটা উইং যেখানে 4টে ডবল বেড রয়েছে। আমি বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখন বন্ধ আছে। আমি জাস্ট এসেছি, তার 4 দিন আগে কাজ শুরু হয়েছে, নাহলে কিন্তু আমি আপনাদের এখানে উঠেও মানে গোটা ভিউটা দেখাতে পারতাম। বাট এটা ছোটো, সেরকম কিছু নেই, 4টে রুম আছে, খালি যা আছে এই পাশটাই আছে। অলরেডি সেগুলো আপনাদের দেখানো এবং শোনানো জানানো হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই মুহূর্তে রাজবাড়ির মেন সদর দরজার বাইরে। যেখানে দাঁড়িয়ে আছি এটাও রাজবাড়ির অংশ, এরকমটা কিছু নয়। যেটা দেখাতে চেয়েছিলাম আপনাদের সেটা হলো এইটা হচ্ছে রাজবাড়ির মডার্ন উইংস। আমি কালকে যার কথা বলেছিলাম, এখানে কাজকর্ম চলছে, তাই ঢুকে আপনাদের দেখাতে পারছি না। আন্ডার কনস্ট্রাকশনের জন্য বেশ কিছু জিনিসপত্র মানে আর কি সরাতে হচ্ছে এবং ভাঙাভাঙি হয়েছে, তো ঢোকা এখন প্রবলেম, নাহলে আপনাদের দেখাতে পারতাম ভেতরটা। আমার পেছনে যেটা দেখছেন, এই মন্দিরকে বলা হয়ে থাকে রাসমঞ্চ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাস উৎসব, রাস মেলা পালিত হয় এই মন্দিরকে কেন্দ্র করে এই প্রাঙ্গণে। কোচবিহার প্রথম, আর এই পচেতগড়ের রাসমঞ্চ, রাস উৎসব যেটা হয় এটা দ্বিতীয়। প্রায় 15 থেকে 16 লাখ লোক জমায়েত হয় এই রাস উৎসবকে কেন্দ্র করে এই রাসমঞ্চে। ভাবতে পারছেন মানে এটা ভাবার বাইরে। হ্যাঁ, এটা আমি জানতাম না, এটা আমাকে ইনফরমেশনটা ফাল্গুনিবাবু জানলেন। মানে সত্যি এটা একটা অবাক ব্যাপার। দূরে যেটা দেখছেন মন্দিরটা, এটা মা শীতলা দেবীর মন্দির, আর এদিকে সম্ভবত সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল করা হচ্ছে। দারুণ সুন্দর প্যান্ডেল মাঠের মধ্যে দেখুন। হ্যাঁ, লোকজনও রয়েছে, ওদিকটা গ্রাম, কিছু দোকানপাট রয়েছে। আর আমি এলাম এদিক থেকে, রাজবাড়ি এই দিকে। এবারের মতো রাজবাড়ির গল্প, রাজবাড়ির ইতিহাস সমাপ্ত আজকের পর্বেই। ফিরে আসছি আবার আপনাদের জন্য নিয়ে আগামী এক নতুন পর্ব, যেখানে আপনারা দেখতে পাবেন আমরা রয়েছি একেবারে গ্রাম বাংলার মধ্যে। গ্রাম বাংলাকে নিয়ে থাকবো, গ্রাম বাংলার ঘরে থাকবো, চারপাশে একটা গ্রাম্য ব্যাপার। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন একটা পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।